আশ্চর্য, কলকাতাতেও কলকাতার 3 জায়গায় এনআইএ তল্লাশি অভিযান শুরু করেছে। কোথায় কোথায় আরো ডিটেইল আপনাদের জানাবো। এই অভিযান সম্পর্কে আরো বিস্তারিত জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কোন কোন জায়গায় তল্লাশি অভিযান চলছে, কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? গতকাল এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এনআইএর তরফে পাক গুপ্তচর সন্দেহে সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তার সূত্র ধরেই গতকাল গোটা দেশ জুড়ে 15টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় এনআইএর তরফে। কলকাতার 3টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে এনআইএর তরফে। একটি পাকসার কাছা তপসিয়া এলাকা এবং পোর্ট এলাকা, দুটো জায়গায় স্পেসিফিক হচ্ছে খিদিরপুর এবং মোমিনপুর ডায়মন্ড হারবার রোডের উপরে ট্রাভেল এজেন্সিতে কিন্তু অভিযান চালানো হয়। হঠাৎ করে কেন ট্রাভেল এজেন্সিতে পৌঁছে গেছিলেন এনআইএর কর্তারা? এনআইএর ক্ষেত্রে দাবি করা হচ্ছে মোহাম্মদ মাসুদ আলম নামে ট্রাভেল এজেন্সির যিনি মালিক বা ওই দোকানের যিনি মালিক, তার মাধ্যমে অনলাইন ট্রানজাকশন হয়। কারণ এই মুহূর্তে এনআইএর আধিকারিকরা তদন্ত করতে গিয়ে এই যে সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে মতিরাম জাট, তার সূত্র ধরে একাধিক সন্দেহভাজন অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন এনআইএ কর্তারা। সেখানে একাধিক জায়গা থেকে ফান্ডিং হয়েছে বা সেখানে সঙ্গে থাকো অমিত, সঙ্গে থাকো। উনি যা নিয়ে এসেছিলেন 5000-এর রেকর্ড নিয়ে এসেছিলেন, 5000 রেকর্ডে সার্চিং করে যে উনি 5000-এর কিছু রেকর্ড পাইনি, ঠিক আছে? তাহলে রেকর্ড পাইনি, তাহলে ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে? ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে আর আমাকে বলে যে 11টার সময় মানডে আসতে হবে আপনাকে রাজারহাট। হ্যাঁ, তাহলে আমি যাবো, নিশ্চয়ই যাবো। টেরর ফান্ডিং এ নজর এনআইএ, ধৃত পাক চোরের লেনদেনে জোরালো সন্দেহ, কলকাতার একাধিক বাসিন্দার সঙ্গে লেনদেন। এ বিষয়ে জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, যেমনটা বলছিলে যে বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু নজর এনআইএর, একই সঙ্গে টেরর ফান্ডিং এ নজর এনআইএর, কি জানা যাচ্ছে, কি কারণে নজর? দেখো, তদন্তকারী আধিকারিক সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মতিরাম জাটে যাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, তার সাথে একাধিক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের কিন্তু তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে টেরর ফান্ডিং হয়ে থাকতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে বা মনে করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা। কারণ একদিকে তার গ্রেপ্তারি, অন্যদিকে হচ্ছে পেহেলগাঁও অ্যাটাকের ঠিক 5 দিন আগে কাশ্মীর থেকে তাকে দিল্লিতে বদলি করা হয়েছিল এবং কাশ্মীরে থাকাকালীন এই মতিরাম জাটের মাধ্যমে একাধিক দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় কিন্তু পাক গুপ্তচর সংস্থার কাছে চলে গিয়েছে, এমনটা কিন্তু মনে করছেন এনআইএ কর্তারা। সেক্ষেত্রে টেরর ফান্ডিং এর দিক থেকে উঠে আসছে, যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করা বা তাকে জেরা করা এবং বিভিন্ন অ্যাকাউন্টের যেহেতু সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য উঠে আসে, সেই জায়গা থেকে কলকাতার খিদিরপুরের আরো এক ব্যবসায়ীকে তলব করা হয়েছে আগামীকাল। একদিকে যেমন ট্রাভেল এজেন্সির মালিককে তলব করা হয়েছে মাসুদ আলমকে, অন্যদিকে মোহাম্মদ ইজাজ নামে আরো এক ব্যক্তি বন্দর এলাকার বা পৌষ এলাকার, তাকেও তলব করা হয়েছে, কারণ তার মাধ্যমেও ট্রানজাকশন হয়েছে। অন্যদিকে গতকাল তকসিয়ার আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মোহাম্মদ ওয়াকিল তার নাম, কারণ তার লিঙ্ক কিভাবে পাওয়া গেল, এই কাঠে যাকে গ্রেপ্তার করা হয়েছে সিআরপিএফ জওয়ান, তার সাথে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপের কনভারসেশন বা হোয়াটসঅ্যাপ চ্যাট বা হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। সেই ব্যক্তির সঙ্গে তকসিয়ার এই ওয়াকিলের কিন্তু কথাবার্তা হয়েছে হোয়াটসঅ্যাপে। এই সমস্ত লিঙ্কগুলো একের পর এক লিঙ্ক কিন্তু জুড়ে এনআইএ কর্তারা কালকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। সেক্ষেত্রে টেরর ফান্ডিং এর প্রসঙ্গ কিন্তু উঠে আসছে এনআইএ কর্তাদের তদন্ত করতে গিয়ে। বেশ, আসছি পরের খবরে। মধ্যপ্রদেশের সভা থেকে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। অপারেশন সিঁদুর নারী শক্তির প্রতীক। অপারেশন সিঁদুর ভারতের শৌর্যের প্রতীকে পরিণত হয়েছে, মন্তব্য নরেন্দ্র মোদী। सिंदूर ये हमारी परंपरा में नारी शक्ति का प्रतीक है और यही सिंदूर अब भारत के शौर्य का प्रतीक बना है। आतंकवादियों ने भारत की नारी शक्ति को चुनौती दी है। बड़ी संख्या में बीएसएफ की हमारी बेटियां मोर्चे पर रही थी, मोर्चा संभाल रही थी। सीमा पार से होने वाली फायरिंग का
मुंह तोड़ जवाब दिया। कमांड एंड कंट्रोल सेंटर से लेकर दुश्मनों की पोस्टों को ध्वस्त करने तक बीएसएफ की वीर बेटियों ने अद्भुत शौर्य दिखाया है। अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी। अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा। ऑपरेशन सिंदूर हमारी नारी शक्ति के सामर्थ्य का भी प्रतीक बना है। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই কলকাতায় অমিত শাহ, আজ সকালে রাজারহাটে সিএফএসএল এর ল্যাব উদ্বোধন। দুপুরে নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা, স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন তিনি। রাতে হোটেলে ঘরোয়া বৈঠক অমিত শাহের। বৈঠকে শুভেন্দু সুকান্ত, সুনীল বানসাল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য। দেখুন, মণ্ডল সভাপতিরা হচ্ছে বা মণ্ডলের পদাধিকারীরা হচ্ছে আমাদের পার্টির সেই ইউনিট যারা জমিনি স্তরে বা মাটিতে কাজ করে। স্বাভাবিকভাবে তারা যখন ভারতবর্ষের আমাদের গৃহমন্ত্রীর ভাষণ শুনবেন এবং তাকে মনে করা হয় তিনি ভারতবর্ষের অন্যতম বেস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টদের একজন, তো স্বাভাবিকভাবে তার বক্তব্য শোনা, তাতে মানুষের উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে, আমাদের কর্মীদের উদ্দীপনা বাড়বে, আমাদের নেতৃত্বের উদ্দীপনা বাড়বে এবং তার ফল আমরা 26-এ পাবো। এই যে বিজেপি অপারেশন সিন্দুরের সঙ্গে অপারেশন বাংলা শব্দবন্ধ তৈরি করে মেলাচ্ছে, এটা কিন্তু বাংলার প্রতি অপমান। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই ঘন ঘন যাতায়াত, এরা মূলত ভোট পাখি, এরা মূলত রাজনৈতিক পর্যটক পরিযায়ী, এরা ভোটের মরশুমে ডেইলি প্যাসেঞ্জারি করে, এরা বাংলার বকেয়া টাকা দেয় না, এরা 100 দিনের কাজের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয়। ফলে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই বিজেপিকে একটা ভোটও নয়। আসি পরের খবরে। অনুব্রতকে ফের নোটিশ পুলিশের। আজই হাজিরার নির্দেশ পুলিশের। আজ সকাল 11টায় ফের হাজিরার নির্দেশ। তলবের পরও গতকাল হাজিরা দেননি। আরো ডিটেল জানাবো আপনাদের। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, গতকাল তো হাজিরা এড়িয়েছেন, আজ কি হাজিরা দেবেন অনুব্রত, কি জানতে পারছো? দেখো প্রিয়াঙ্কা, একদমই যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল কালকে যেমন হাজিরা এড়িয়েছেন, তারপরে পরই অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুব্রতকে দ্বিতীয় যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পাওয়া হয়েছে এবং আজকে বেলা 11টার সময় আবারও এসডিপিও অফিসে এবং তদন্তকারী অফিসার বোলপুরের এসডিপিও ঋষি আগরওয়ালের তাকে জেরা করার কথা রয়েছে এবং তাকে ডেকে পাঠানো হয়েছে। যদিও অনুব্রত মণ্ডল যাবেন কিনা না সেটা এখনো সম্পূর্ণভাবে নির্ধারণ করা যায়নি। যদিও তৃণমূল পার্টি অফিস সূত্রে, অর্থাৎ বোলপুর পার্টি অফিস সূত্রে যা খবর, অনুব্রত মণ্ডল আজকে বেলা 11টায় নয়, বেলা 2টোর সময় অনুব্রত মণ্ডল যেতে পারেন এমনটাই খবর। যদিও ও যাবেন কিনা না সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের কাছ থেকে কিছু জানা যায়নি। বোলপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহ কালকে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার পর তিনি বেরিয়ে এসে বলেছিলেন অনুব্রত মণ্ডল যাবেন এবং তার পরবর্তী সময় খবর হয় যে 2টোর সময় অনুব্রত মণ্ডল যেতে পারেন। তবে বেলা 11টা থেকে 2টো না বাজলে কিন্তু কিছু বলা যাচ্ছে না অনুব্রত মণ্ডল আসবেন কি আসবেন না। গতকাল তিনি শারীরিক অসুস্থতার জন্য হাজিরা এড়িয়েছিলেন, কিন্তু কি দেখা গেল, বোলপুরে তার দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়ে কাটালেন অনুব্রত মণ্ডল। হাজিরা এড়ালেও অনুব্রত মণ্ডল তার নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে সরাসরি তৃণমূলের দলীয় কার্যালয় বোলপুরে যান। কিন্তু কেন অনুব্রত মণ্ডলকে তলব? বোলপুর থানার আইসিকে কি বলেছিলেন অনুব্রত, শুনুন সেই ভাইরাল অডিও। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছিস? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? এক কাজলের গু খায়।
আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? পরশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে। বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় দল। অনুব্রত মণ্ডলের বক্তব্য যে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সে কথা স্পষ্ট বুঝিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। তৃণমূল কংগ্রেস তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে, এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা। পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ, দল কড়া অবস্থান নিয়েছিল। তারপরে ক্ষমা চান অনুব্রত মণ্ডল, প্রথমে লিখিতভাবে, তারপর ভিডিও বার্তায় শুক্রবার ক্ষমা চান অনুব্রত। দলকে চিঠি দিয়ে ক্ষমা প্রার্থনা অনুব্রতর। ক্ষমা চেয়ে কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনবো। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল, যে ছেলেটা আমাদের, ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে বলেছি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নই। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।